আজ ৩ মাস পরে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে বেড়াতে এসেছে মায়া। মায়ের ভাবি বকুল মায়াকে দেখেই মুখ কালো করে ফেলল। মায়া তার ভাবিকে দেখে হাসি মুখে বলল, কেমন আছো ভাবি? আছি আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়ের যে বেতন, তাতে সংসার চালানো বড্ড কঠিন। এই দামের বাজারে এই কয়টা টাকায় যে কিভাবে দিন কাটাতে হয় তা আমিই ভালো জানি। এমন টানাটানি করে কি আর ভালো থাকা যায় বলো? বকুলের কথা শুনে মায়ের মুখটা কালো হয়ে গেল। সে জানে তার ভাবি তাকে শোনানোর জন্যই এই কথাগুলো বলেছে, যাতে মায়া এ বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হয়। মায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাইয়ার বেতন তো মাশাল্লাহ ভালো, সংসার চলায় তো সমস্যা হওয়ার কথা না। মায়ের কথা শুনে বকুল তেতে উঠল। রাগী গলায় মায়াকে বলল, তোমার কাছে তো মনে হবেই অনেক টাকা বেতন পায়। তুমি তো আর আমার সংসার চালাচ্ছ না, যে চালায় সেই বোঝে। মায়া বকুলের সাথে কথা বাড়াল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। এ বাড়িতে আসার পর ভদ্রতার খাতিরে বকুল তাকে একবারও বসতে বলেনি। উল্টো সে আসার পর থেকেই অশান্তি শুরু করেছে। বকুলের চেঁচামেচি শুনে তার স্বামী নিলয় বেরিয়ে এলো। মায়াকে দেখে নিলয় খুব খুশি হল। তুই কখন এলি? আসার আগে আমাকে একবার জানাবি না? আমি তোকে গিয়ে নিয়ে আসতাম। মায়া নিলয়কে হাসি মুখে বলল, কিছুক্ষণ হলো এসেছি ভাইয়া। আমাকে তোমাদের জামাই নামিয়ে দিয়ে গেছে, তাই আর কোনো অসুবিধা হয়নি। তুমি কেমন আছো ভাইয়া? মায়ের কথা শুনে বকুল বিড়বিড় করে বলল, হ্যাঁ, তা তো দিয়ে যাবেই। অন্যের ঘাড়ে তুলে দিতে পারলেই তো বাঁচা যায়। নিলয় মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মায়া একবার আর চোখে বকুলের দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। মায়া চলে যেতেই নিলয় বকুলের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, কি ব্যাপার বকুল, তুমি কি মায়ের সাথে এভাবে কথা বলছিলে? বকুল ভীতু চোখে তাকালো নয়নের দিকে। নিলয় এমনিতে শান্তশিষ্ট হলেও রাগ উঠলে তার হুঁশ থাকে না। বকুল আমতা আমতা করে বলল, আরে আমি তো মায়ের সাথে বাসার সমস্যা নিয়ে কথা বলছিলাম। বাসায় কি এমন সমস্যায় আছো যে আমার বোন আসার সাথে সাথে দরজায় দাঁড়িয়ে তার সাথে তোমার আলোচনায় বসতে হলো? তুমি অযথাই রাগ করছো। আমি তো শুধু কথার প্রসঙ্গে কথা বলেছি। নিলয় শান্ত চোখে তাকিয়ে রইল বকুলের দিকে। ঠিক আছে, মায়ের গরুর মাংসের ভুনা খুব পছন্দ। তুমি ওর জন্য গরুর মাংসের ভুনা আর চিংড়ি মাছের মালাইকারি করো। বকুল আতকে উঠে বলল, গরুর মাংসের দাম জানো? আর চিংড়ি মাছ তো বেশি একটা নেই। এত দামের জিনিস এভাবে নষ্ট করব? নিলয় বিরক্ত হল। গরুর মাংস নিশ্চয়ই তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসুনি। বাজার আমি করি বকুল, আর আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমার বোনকে একবেলা গরুর মাংস আর চিংড়ি মাছ খাওয়ানোর। বেশি কথা না বলে গিয়ে রান্না বসাও। বকুল মনে মনে ক্ষোভে ফেটে পড়ে। মায়াকে তার দুই চোখে সহ্য হয় না। মেয়েটা যখনই আসে তখন তার সংসারে অশান্তি শুরু হয়। নিলয় তো বোন বলতে অজ্ঞান, তাই সে চেয়েও কিছু করতে পারে না। তবে এবার এই মায়ের একটা ব্যবস্থা সে করবেই। বকুল রাগ করে রান্নাঘরে চলে গেল। নিলয় সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বকুলকে সে ভালোবেসে বিয়ে করেছিল। বাবা মা মারা যাবার পর সে নিজের আর মায়ার দায়িত্ব বকুলের হাতে তুলে দিয়েছিল। ভেবেছিল বকুল তার ছোট্ট বোনটাকে আগলে রাখবে, কিন্তু বকুল তা করেনি। বকুল সবসময় মায়াকে হিংসার চোখে দেখেছে। মায়া যতই বকুলের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে, বকুল ততই মায়াকে আঘাত করে কথা বলেছে। নিলয় মায়ের রুমে একবার উকি দিয়ে দেখল মায়া ঘুমাচ্ছে, তাই সে বাসা থেকে বের হল। মায়ের রসমালাই খুব পছন্দ। সে ভাবল মায়ের জন্য একটু রসমালাই নিয়ে আসবে। নিলয় বেরিয়ে গেছে টের পেতেই বকুল মায়ের রুমে এলো। এসে দেখল মায়া ঘুমাচ্ছে। সে ধাক্কা দিয়ে মায়াকে তুলে কর্কশ গলায় বলল, এভাবে ঘুমিয়ে থাকলে হবে? বাসায় কত কাজ আছে জানো? আমি তো আর তোমাদের কাজের বুয়া না। আমাকে এসে হাতে হাতে একটু সাহায্য করো। হুট করে ঘুম ভেঙে যাওয়ায় মায়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বকুল খুব ভালো করে জানে মায়াকে এভাবে ঘুম থেকে তুললে সে অসুস্থ হয়ে যায়, তাই সে ইচ্ছে করেই মায়াকে এভাবে ডেকে তুলেছে। মায়া মাথা চেপে ধরে বসে আছে, চোখ থেকে তার পানি চলে এসেছে। বকুল মায়াকে এভাবে বসে থাকতে দেখে তাড়া দিয়ে বলল, এভাবে বসে থেকো না তো, যাও গিয়ে বাসাটা মুছে ফেলো। আমি গিয়ে রান্নাটা দেখি, না হলে আবার দেরি হয়ে যাবে। বকুল বিরক্ত হল, কপাল কুঁচকে বলল, আমি কিভাবে মুছবো ভাবি? আমার প্রেগনেন্সির 2 মাস চলছে। এ সময় এমন ভারী কাজ করা ঠিক নয়। বাহানা করো না তো। এসব একটু একটু কাজ করলে কিছুই হবে না। শ্বশুরবাড়িতে তো আর বসে থাকো না, সেখানে তো আর তোমাকে কাজের বুয়া রেখে দেয়নি। সেখানে কাজ করতে পারলে এখানে করলে কি সমস্যা? মায়া বকুলের কথা শোনার অবস্থায় নেই। মাথা ব্যথায় সে চোখে ঝাপসা দেখছে। তবু কোনো রকমে উঠে সে ঘর মুছতে চলে গেল। মায়ের স্বামী অনিক মায়াকে এখানে পাঠিয়েছে কিছুদিন বিশ্রাম করার জন্য। বৃদ্ধ শাশুড়ি মায়ার খেয়াল রাখতে পারে না।
অনেক নিজেও সারাদিন অফিসে থাকে। ডাক্তার বলেছে মায়ের প্রেগন্যান্সিতে কিছু জটিলতা আছে, তাই কোনো ভারী কাজ সে করতে পারবে না, পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তাই অনেক মায়াকে এখানে পাঠিয়েছে। মায়া পানির বালতি হাতে নিয়ে ঘর মুছতে লাগল। মাথার যন্ত্রণাটা পাল্লা দিয়ে বাড়ছে, চোখেও কিছুটা ঝাপসা দেখছে সে। হালকা হাতে ড্রয়িং রুম মোছার পরই বকুল এসে তাড়া দিয়ে বলল, একটা নিয়ে পড়ে থাকলেই হবে? আমাদের রুমটাও মুছে ফেলো, একটু ভালো করে মুছবে, ময়লা যেন লেগে না থাকে। মায়া বকুলের কথায় মাথা নেড়ে সায় জানালো। পানির বালতিটা নিয়ে উঠতেই তলপেটে চিনচিনে ব্যথা অনুভব হলো। মায়া সেসবে পাত্তা না দিয়ে নীলয়ের রুমের দিকে যেতে নিতেই পানিতে পিছলে পড়ে গেল। পেটে চেপে আর্তনাদ করে মায়া বকুলকে ডাকতে লাগল। বকুল রান্নাঘর থেকে এসে দেখে মায়া মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সামান্য একটা কাজ করতে দিয়েছি, অমনি তোমার নাটক শুরু হয়ে গেল। করবে না সরাসরি বললেই হতো, অযথা ঢং করার তো কোনো দরকার হলো না। মায়া কান্না করতে করতে বলল, ভাবি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না। মায়ের কথার মাঝেই নিলয় বাসে এসেছে। মায়ের অবস্থা দেখে নিলয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বকুল মায়াকে ঝাঁঝালো গলায় বলল, অযথা ঢং করো না তো মায়া, উঠে আমার রুমটা তাড়াতাড়ি মুছে ফেলো। একটা কাজ করতে দিয়েছিলাম, তাতেই মেঝেতে গড়াগড়ি খেয়ে নাটক শুরু করেছো। আমি তোমাকে নিয়ে এত ঢং করতে পারবো না। তোমার ভাই তোমার মিথ্যা কান্নায় ভুললেও আমি ভুলছি না। নিলয় হাতের ব্যাগটা রেখে বকুলের গালে কোষে একটা থাপ্পড় মেরে দ্রুত গিয়ে মায়াকে উঠালো। বকুল ভয়ে জমে গেছে। নিলয়কে সে এ সময়ে আশা করেনি। মায়া নিলয়কে দেখে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমার পেটে অনেক ব্যথা করছে। চিন্তা করিস না বোন, আমি এক্ষুনি তোকে নিয়ে যাচ্ছি। নিলয় মায়াকে কোলে করে বেরিয়ে গেল। বকুল চিন্তায় ঘেমে যাচ্ছে। মায়াকে শিক্ষা দিতে গিয়ে সে নিজেই বিপদে পড়েছে। নিলয় মায়াকে নিয়ে বাসায় ফিরল রাত করে। মায়ের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। পেটে আঘাত পাওয়ার ফলে তার মিসক্যারেজ হয়ে গেছে। মায়া অনবরত কেঁদে যাচ্ছে। নিলয় নিজেও স্তব্ধ হয়ে আছে। মায়াকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না সে। আমি অনেককে কি জবাব দেব ভাইয়া? আমার সংসারটা ভেঙে যাবে, অনেক আমাকে ক্ষমা করবে না, আমাকে ওর জীবন থেকে বের করে দেবে। আমার সন্তানটাকে আমি হারিয়ে ফেললাম, আমি এখন কি করব? মায়ার দিশেহারা অবস্থা, ভয়ে যন্ত্রণায় ছটফট করছে সে। নীলয়ের চোখে জল ভিড় করেছে। বোনের আর্তনাদ সহ্য হচ্ছে না তার। দরজায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে বকুল। নীলয়ের চোখ বকুলের উপর পড়তেই সে তেড়ে গেল। বকুলের চুলের মুঠি ধরে হুঙ্কার দিয়ে বলল, আমার বোন তোর কি ক্ষতি করেছিল? কেন করলি এমনটা? আমি তোকে কোন জিনিসটার অভাবে রেখেছিলাম বল? আমার বোনের এত বড় সর্বনাশ কেন করলি? বকুল কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিলয় বকুলের চুল ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়ল। কান্না ভেজা গলায় বলল, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বকুল। আমার মা বাবা মরা বোনটা আমার কাছে একটু এলে তোমার সহ্য হয় না। আমার বোনের আমি ছাড়া কে আছে? আমি তোমাকে 1000 বার বুঝিয়েছি আমার বোন আসলে ওর সাথে ভালো ব্যবহার করবে। তুমি কি করলে? আমার অসুস্থ বোন জেনেও তুমি এমন পাষাণ হতে পারলে। এজন্য হয়তো আজ পর্যন্ত তুমি মা হতে পারোনি। বকুল 2 পা পিছিয়ে গেল। বিয়ের এত বছরেও সে মা হতে পারেনি। আক্ষেপ থাকলেও কখনো তা প্রকাশ করেনি সে। নিলয় কখনো তার এ দুর্বলতায় আঘাত করবে তা সে ভাবতেও পারেনি। আমাদের আর একসাথে থাকা হবে না বকুল। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দেব। তুমি প্লিজ এ বাড়ি থেকে চলে যাও। ভুল মানুষকে ভালোবেসে আমি যে পাপ করেছি তার মাসুল তো দিতেই হবে। আমি আজ থেকে তোমাকে ত্যাগ করলাম। বকুল নিলয়ের পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, কিন্তু এমন কথা বলো না। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি প্লিজ যাও, আমার তোমাকে সহ্য হচ্ছে না। মায়া বিছানায় শুয়ে সব কিছু শুনলেও কিছু বলল না। তার এখন পুরো পৃথিবী মিথ্যা মনে হচ্ছে। বকুল অঝরে কেঁদে যাচ্ছে। তার হিংসার কারণে আজ তার সব কিছু হারাতে হলো।